সংখ্যা 96। প্রশ্ন 13। ব্রিটিশ শাসনকালে প্রবর্তিত বিভিন্ন চার্টার অ্যাক্ট সনদ আইনগুলি বিবরণ দাও। চার্টার অ্যাক্ট বা সনদ আইন 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রাচ্য দেশে বাণিজ্য করার জন্য সরকারের কাছ থেকে নির্দিষ্ট সময় ব্যবধানে অনুমোদন বা সনদ নেওয়ার কথা বলা হয়। এই আইনে কোম্পানিকে পরবর্তী 20 বছরের জন্য বাণিজ্যের অধিকার বা সনদ দেওয়া হয়। 1793 খ্রিস্টাব্দে এই সনদের মেয়াদ শেষ হলে তখন থেকে কোম্পানির সনদের মেয়াদ প্রতি 20 বছর অন্তর মোট 4 বার বৃদ্ধি করা হয়। এই উপলক্ষে ব্রিটিশ সরকার 1793, 1813, 1833 এবং 1853 খ্রিস্টাব্দে পৃথক চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ করে। আইনগুলির সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 1. 1793 চার্টার অ্যাক্ট। ব্রিটিশ পার্লামেন্ট 1793 খ্রিস্টাব্দে প্রথম চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ করে। এক শর্তাবলী। 1793 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের দ্বারা এক ভারতীয় কোম্পানি একচেটিয়া বাণিজ্যের মেয়াদ 20 বছর বাড়ানো হয়। 2. বোর্ড অফ কন্ট্রোলের সদস্যের সংখ্যা 6 থেকে কমিয়ে 5 জন করা হয়। 3. ভারতীয় রাজস্ব থেকে সদস্যদের বেতন ও ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পৃষ্ঠা 97। 4. বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সির উপর গভর্নর জেনারেল কর্তৃক আরও বাড়ানো হয়। 5. কোম্পানি কর্মচারীদের শূন্য পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে ভারতের অন্তত 3 বছর বসবাস করে অভিজ্ঞ ইংরেজদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়। 2. মূল্যায়ন। এই আইনে গভর্নর জেনারেল এর ক্ষমতা বৃদ্ধি হলেও শাসন সংক্রান্ত বিষয়ে খুব বেশি পরিবর্তন ঘটেনি। 2. 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট। 1793 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট প্রণীত কোম্পানির সনদের মেয়াদ 1813 খ্রিস্টাব্দে শেষ হলে ব্রিটিশ পার্লামেন্ট 1813 খ্রিস্টাব্দে দ্বিতীয় চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ করে। এক শর্তাবলী। 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের দ্বারা এক ভারতীয় কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ করা হয়। 2. ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যের উপর ব্রিটিশ রাজ্যের সার্বভৌমত্ব ঘোষণা করা হয়। 3. কোম্পানি আরও 20 বছরের জন্য ভারতের শাসন পরিচালনার অধিকার পায়। 4. কোম্পানি আদায় করা রাজস্ব থেকে বার্ষিক 1 লক্ষ টাকা ভারতীয়দের সাহিত্য বিজ্ঞান শিক্ষার জন্য ব্যয় করার কথা বলা হয়। 5. রাজস্ব ও বাণিজ্য থেকে কোম্পানি আয়ের হিসাব পৃথকভাবে রাখার নির্দেশ দেওয়া হয়। 6. কোম্পানি সামরিক ও বেসামরিক পদে নিযুক্ত হওয়ার জন্য যথাক্রমে এডিসকোম ও হেইলবেরি কলেজ থেকে প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করা হয়। 2. মূল্যায়ন। এই আইনে কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অবসানের ফলে সকল ব্রিটিশ বণিকরা ভারতে ব্যবসা করার সুযোগ পায়। 2. 4. কোম্পানি আদায় করা রাজস্ব থেকে বার্ষিক 1 লক্ষ টাকা ভারতীয়দের সাহিত্য ও বিজ্ঞান শিক্ষার জন্য ব্যয় করার কথা বলা হয়। 5. রাজস্ব ও বাণিজ্য থেকে কোম্পানি আয়ের হিসাব পৃথকভাবে রাখার নির্দেশ দেওয়া হয়। 6. কোম্পানি সামরিক ও বেসামরিক পদে নিযুক্ত হওয়ার জন্য যথাক্রমে এডিসকোম ও হেইলবেরি কলেজ থেকে প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করা হয়। 2. মূল্যায়ন। এই আইনে কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অবসানের ফলে সকল ব্রিটিশ বণিকরা ভারতে ব্যবসা করার সুযোগ পায়। 2. ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্য ব্রিটিশ সরকারের চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠার ইঙ্গিত দেওয়া হয়। 3. কোম্পানিকে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ দেওয়া হয়। 4. যোগ্যতার ভিত্তিতে সরকারি কর্মচারীদের নিয়োগের গুরুত্ব দেওয়া হয়। 3. 1833 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট। কোম্পানির সনদের মেয়াদ শেষ হওয়ার পর তা নবীকরণের উদ্দেশ্যে 1833 খ্রিস্টাব্দে তৃতীয় চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ করা হয়। এক শর্তাবলী। 1833 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে বলা হয় যে 1. ভারতীয় কোম্পানি আরও 20 বছর শাসন পরিচালনা করবে। 2. কোম্পানি যাবতীয় আর্থিক দায় ও ঋণ ভারতের রাজস্ব থেকে পরিশোধ করতে হবে। 3. বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ভারত বিষয়ক মন্ত্রী বিশেষ বিষয়ে ব্রিটিশ মন্ত্রিসভায় স্থান পাবেন। 4. বাংলার গভর্নর জেনারেল এখন থেকে ভারতের গভর্নর জেনারেল বলে বিবেচিত হবেন। এই আইন অনুসারে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন। 5. কোম্পানির কর্মচারীরা ভারতীয় জমি ক্রয় বিক্রয়ের অধিকার পান। 6. জাতি ধর্ম ভাষা নির্বিশেষে সকল ভারতীয় ব্রিটিশ নাগরিক কোম্পানির অধীনে চাকরি পাবেন। 2. মূল্যায়ন। এই আইনের দ্বারা 1. গভর্নর জেনারেলের ক্ষমতা বৃদ্ধি করে ভারতের শক্তিশালী কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠার পথ প্রস্তুত করা। 2. গভর্নর জেনারেলের নেতৃত্বে সারা দেশে একই ধরনের আইন প্রবর্তনের পথ প্রস্তুত হয়। মার্শম্যান মন্তব্য করেছেন যে আইন ছিল কোম্পানির প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির সুচিন্তিত পদক্ষেপ। 4. 1853 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট কোম্পানির সনদের মেয়াদ শেষ হওয়ার পর তা নবীকরণের উদ্দেশ্যে 1853 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ করা হয়। এক শর্তাবলী। 1853 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে বলা হয় যে 1. ভারতীয় কোম্পানি শাসন পরিচালনার অধিকার বজায় রাখলেও এতে কোনো মেয়াদ উল্লেখ করা হয়নি। 2. অবাধ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কোম্পানি আমলাদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। 3. আইন প্রণয়নের উদ্দেশ্যে বড়লাটের অধীনে 12 সদস্য বিশিষ্ট আইন পরিষদ গঠিত হয়। 4. যে কোনো আইন প্রবর্তনে গভর্নর জেনারেলের অনুমোদন বাধ্যতামূলক করা হয়। 5. ভারতে আইন বিষয়ক পরামর্শদানের উদ্দেশ্যে ইংল্যান্ডের আইন কমিশন গঠন হয়। 6. একজন লেফটেন্যান্ট গভর্নরের হাতে বাংলার শাসনের দায়িত্ব দেওয়া হয়। 7. বিলাতে কোম্পানি ডিরেক্টরের
মেম্বারের সংখ্যা 24 থেকে কমিয়ে 18 জন করা হয়। 2 মূল্যায়ন। সর্বশেষ চার্টার অ্যাক্টের দ্বারা এক ভারতীয় কোম্পানির শাসন পরিচালনার কোনো সময়সীমা ধার্য না হয় বোঝা যায় যে কোম্পানির হাত থেকে ভারতের শাসন ক্ষমতা শীঘ্রই অধিগ্রহণ করা হবে। 2 বড়লাটের আইন পরিষদের শাসন বিভাগ থেকে আইন বিভাগকে পৃথক করে এদেশে সংসদীয় শাসন ব্যবস্থার সূত্রপাত ঘটানো হয়। প্রশ্ন 14, ব্রিটিশ শাসনকালে পার্লামেন্ট কর্তৃক প্রবর্তিত 1858, 1861, 1892 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের বিবরণ দাও। অথবা মহাবিদ্রোহ 1857 খ্রিস্টাব্দ থেকে বঙ্গভঙ্গ বিরোধী সদস্য আন্দোলন 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে প্রবর্তিত বিভিন্ন ভারত শাসন আইনগুলি পরিচয় দাও। বিভিন্ন ভারত শাসন আইন। ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন সংক্রান্ত 1793 খ্রিস্টাব্দ থেকে প্রতি 20 বছর অন্তর চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ করে ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের মেয়াদ বৃদ্ধি করতে থাকে। অবশেষে 1853 খ্রিস্টাব্দে সর্বশেষ চার্টার অ্যাক্টে যে কোনো সময় ভারতীয় কোম্পানি শাসনের অবসান ঘটানোর ইঙ্গিত দেওয়া হয়। এরপর থেকে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন পর্যন্ত ব্রিটিশ পার্লামেন্ট ভারতের শাসন সংক্রান্ত বিষয়ে যেসব আইন প্রণয়ন করে সেগুলো হচ্ছে সর্বাধিক উল্লেখযোগ্য ছিল 1 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন, 2 1861 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন এবং 3 1899 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন। এই আইনগুলির সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 1 1858 খ্রিস্টাব্দে ভারতের শাসন আইন। ব্রিটেনের প্রধানমন্ত্রী লর্ড পালমারস্টোন ব্রিটিশ ভারতের শাসন ব্যবস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে সরাসরি ব্রিটিশ সরকার কর্তৃক নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি বিল পাশ করেন, যেটি 1858 খ্রিস্টাব্দে 2 আগস্ট ভারত শাসন আইন নামে পরিচিত। পৃষ্ঠা সংখ্যা 98। 1 শর্তাবলী। 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে 1 ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। 2 ভারতের শাসনভার ব্রিটিশ সরকার ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া নিজ হাতে গ্রহণ করেন। 3 ব্রিটিশ পার্লামেন্টে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া বা ভারত সচিবভাবে ভারত বিষয়ক একজন মন্ত্রী নিযুক্ত হন। তিনি ইংল্যান্ডে অবস্থান করে পরোক্ষভাবে ভারতের শাসন পরিচালনা করেন। 4 15 সদস্য বিশিষ্ট ইন্ডিয়া কাউন্সিল গঠন করে ভারত সচিবের কাজে সহায়তা করার কথা। ব্রিটিশ পার্লামেন্টে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া বা ভারত সচিব নামে ভারত বিষয়ক একজন মন্ত্রী নিযুক্ত হন। তিনি ইংল্যান্ডে অবস্থান করে পরোক্ষভাবে ভারতের শাসন পরিচালনা করেন। 4 15 সদস্য বিশিষ্ট ইন্ডিয়া কাউন্সিল গঠন করে ভারত সচিবের কাজের সহায়তা ব্যবস্থা করা হয়। 5 রানীর প্রতিনিধি হিসেবে ভারতের গভর্নর জেনারেলকে প্রত্যক্ষভাবে ভারত শাসনের অধিকার দেওয়া হয়। 6 এখন থেকে গভর্নর জেনারেল উপাধি হয় ভাইসরয়। লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় হিসেবে নিযুক্ত হন। 2 মূল্যায়ন। 1 1858 খ্রিস্টাব্দে ভারতের শাসন আইনের দ্বারা ভারত সচিবের ক্ষমতা বৃদ্ধি করা হয়, ফলে ভারতীয় শাসন ব্যবস্থায় সম্পদশালী ব্রিটিশদের প্রভাব বাড়ে। 2 এই আইনে শাসন কার্যে ভারতীয়দের মতামতের গুরুত্ব দেওয়া হয়নি। 2 1861 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন। 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের ত্রুটিগুলো দূর করার উদ্দেশ্যে ব্রিটিশ পার্লামেন্ট 1861 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করে। 1 শর্তাবলী। 15 সদস্য বিশিষ্ট ইন্ডিয়া কাউন্সিল গঠন করে ভারত সচিবের কাজে সহায়তার ব্যবস্থা করা হয়। 5 রানীর প্রতিনিধি হিসেবে ভারতের গভর্নর জেনারেলকে প্রত্যক্ষভাবে ভারত শাসনের অধিকার দেওয়া হয়। 6 এখন থেকে গভর্নর জেনারেল উপাধি হয় ভাইসরয়। লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় হিসেবে নিযুক্ত হন। 2 মূল্যায়ন। 1 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা এখন থেকে গভর্নর জেনারেল উপাধি হয় ভাইসরয়। লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় হিসেবে নিযুক্ত হন। 2 মূল্যায়ন। 1 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা ভারত সচিবের ক্ষমতা বৃদ্ধি করার ফলে ভারতীয় শাসন ব্যবস্থায় সম্পদশালী ব্রিটিশদের প্রভাব বাড়ে। 2 এই আইনে শাসন কার্যে ভারতীয়দের মতামতে গুরুত্ব দেওয়া হয়নি। 2 1861 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন। 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের ত্রুটিগুলো দূর করার উদ্দেশ্যে ব্রিটিশ পার্লামেন্ট 1861 খ্রিস্টাব্দে ভারত শাসন 2 এই আইনে শাসন কার্যে ভারতীয়দের মতামতে গুরুত্ব দেওয়া হয়নি। 2 1861 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন। 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের ত্রুটিগুলো দূর করার উদ্দেশ্যে ব্রিটিশ পার্লামেন্ট 1861 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করে। 1 শর্তাবলী। 1861 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে 1 বড়লাটে কেন্দ্রীয় আইন পরিষদে 6 থেকে 12 জন সদস্য রাখার ব্যবস্থা করা। এর অর্ধেক হবে ইংরেজ এবং ভারতীয়দের সমন্বয়ে বেসরকারি সদস্য। 2 কেন্দ্রের আইন পরিষদের মধ্যে বাংলা, বোম্বাই এবং মাদ্রাজ প্রেসিডেন্সিতে প্রাদেশিক আইন পরিষদ গঠিত হয়। 3 বড়লাটের সম্মতিপ্রাপ্ত কেন্দ্রীয় আইন পরিষদে কোনো আইন ভারত সচিব নাকচ করতে পারতেন। 2 মূল্যায়ন। 1 1861 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা প্রকৃত প্রতিনিধিত্বমূলক আইনসভা গড়ে ওঠেনি। 2 এই আইনি
কেন্দ্রীয় আইন পরিষদের মধ্যে বাংলা, বোম্বাই, মাদ্রাজ প্রেসিডেন্সিতে প্রাদেশিক আইন পরিষদ গঠিত হয়। ৩ বড়লাটের সম্মতিপ্রাপ্ত কেন্দ্রীয় আইন পরিষদে কোনো আইন ভারত সচিব নাকচ করতে পারতেন। ২ মূল্যায়ন ১ ১৮৬১ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা প্রকৃত প্রতিনিধিত্বমূলক আইনসভা গড়ে ওঠেনি। ২ অবশ্যই আইনই সর্বপ্রথম আইন রচনার কাজে ভারতীয়দের যোগদানের অধিকার দেওয়া হয়। ৩ ১৮৯২ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন ১৮৬১ খ্রিস্টাব্দে আইনের দ্বারা ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ভারতীয়রা কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা অধিক সংখ্যক নির্বাচিত প্রতিনিধি গ্রহণের দাবি জানাতে থাকে। এর ফলে সরকার ১৮৯২ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করে। এক শর্তাবলী ১৮৯২ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে বলা হয় যে এক বড়লাটে আইন পরিষদে ১০ থেকে ১৬ জন অতিরিক্ত সদস্য থাকবেন। ২ আইন পরিষদের ২/৫ অংশ বেসরকারি সদস্য হবেন। ৩ এই সদস্যদের ৫ জন নির্বাচিত এবং বাকিরা বড়লাটের দ্বারা মনোনীত হবে। ২ মূল্যায়ন ১ ১৮৯২ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা ভারতীয়রা প্রকৃত গণতান্ত্রিক অধিকার পায়নি। ২ ভারতীয়রা শাসন পরিচালনা ক্ষেত্রেও প্রকৃত অধিকার পায়নি। ৩ অবশ্যই আইনের মাধ্যমে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রাসবিহারী ঘোষ, গোপালকৃষ্ণ গোখলে প্রমুখ কেন্দ্রীয় আইনসভায় পরোক্ষভাবে নির্বাচিত হন। উপসংহার ১৭৭৩ খ্রিস্টাব্দে শুরু করে ব্রিটিশদের প্রবর্তিত আইনগুলো ছিল একে অপরের পরিপূরক। ভারত শাসন আইনগুলো ভারতীয়দের মধ্যে ন্যায্য গণতান্ত্রিক দাবি পূরণে কখনো আন্তরিক ছিল না। এই আইনগুলির মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশদের স্বার্থ রক্ষা এবং এদেশে ব্রিটিশদের ভারত শাসন আইনগুলি ভারতীয়দের ন্যায্য গণতান্ত্রিক দাবি পূরণে কখনো আন্তরিক ছিল না। আইনগুলির মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশদের স্বার্থ রক্ষা এবং এদেশে ব্রিটিশ শাসন ও সাম্রাজ্যের নিরাপত্তা বৃদ্ধি করা, ভারতীয়দের স্বার্থ রক্ষা করা নয়। এই জন্য ইতিহাসে বিপিনচন্দ্র শাসন ব্যবস্থার সঙ্গে ভারতীয়দের যুক্ত করার বিষয়টিকে একটি ধাপ্পাবাজি বলে অভিহিত করেছেন। প্রশ্ন ১৫ ব্রিটিশ শাসনকালে ভারতে আমলাতন্ত্রের বিকাশ সম্পর্কে আলোচনা করো। আমলাতন্ত্রের বিকাশ ব্রিটিশ শাসনকালে ভারতে ব্রিটিশ প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল এদেশে আধুনিক ধাঁচের আমলাতন্ত্রের বিকাশ। ১৭৬৫ খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যায় দেওয়ানি লাভের পর প্রথম দিকে ব্রিটেন থেকে ব্রিটিশ ভারতে প্রশাসনিক নীতিগুলো নির্ধারণ করা হতো। ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ভারতের গভর্নর জেনারেলের পদ সৃষ্টি হয়। পরবর্তীকালে তার অধীনে ভারতে আমলাতন্ত্র বিকাশ করতে থাকে। ভারতে আমলাতন্ত্র বিকাশ সম্পর্কে নিচে আলোচনা করা হলো। ১ আমলাতন্ত্র প্রতিষ্ঠা ব্রিটিশ ভারতে প্রকৃত আমলাতন্ত্র গড়ে তোলেন লর্ড কর্নওয়ালিস। তিনি ১৭৮৬ খ্রিস্টাব্দে ভারতে বড়লাট নিযুক্ত হয়ে এ বিষয়ে বিভিন্ন উদ্যোগ নেন। যেমন ১ কোম্পানির কর্মচারীদের কাজকে ২ ভাগে বিভক্ত করা হয়, যাতে ১ রাজনৈতিক কাজ, ২ বাণিজ্যিক কাজ। ২ কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্য এবং সব ধরনের অবৈধ আয়ের পথ বন্ধ করা। ৩ কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং উপনিবেশ দুর্নীতি দমনের উদ্দেশ্যে ১৭৯৩ খ্রিস্টাব্দে বিভিন্ন কর্মপদ্ধতি এবং নীতি প্রবর্তন করা হয়। কর্মপদ্ধতি কোড কর্নওয়ালিস নামে পরিচিত। এভাবে কর্নওয়ালিস ভারতীয় সিভিল সার্ভিসের প্রবর্তন করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে এই সময় যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার মাধ্যমে নয়, মনোনয়নের মাধ্যমে আমলাদের নিয়োগ করা হতো। ২ প্রশিক্ষণ কলেজ ভারতে ব্রিটিশ আমলাদের কাজের জন্য ভারতীয় ভাষা, রীতিনীতি, সংস্কৃতির বিষয়ে জ্ঞানের খুবই প্রয়োজন ছিল। এই প্রয়োজনীয়তা মেটানোর উদ্দেশ্যে বড়লাট লর্ড ওয়েলেসলি ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ আমলার কাজে নিযুক্ত হওয়ার আগে এখানে ৩ বছরের প্রশিক্ষণ নেওয়ার নিয়ম করা হয়। পরবর্তীকালে কোম্পানির পরিচালকবর্গের আপত্তিতে ১৮০২ খ্রিস্টাব্দে কলেজটি বন্ধ করে দেওয়া হয়। পরিবর্তে ১৮০৫ খ্রিস্টাব্দে লন্ডনের কাজে হার্টফোর্ডে ইস্ট ইন্ডিয়া কলেজ প্রতিষ্ঠিত হয়, যা পরে হেইলবেরিতে স্থানান্তরিত হয়। ভারতে আমলা পদে নিযুক্ত হওয়ার জন্য সকল প্রার্থীকে এই কলেজে 2 বছরের প্রশিক্ষণ নিতে হতো। পৃষ্ঠা ৯৯ ৩ যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা প্রথম দিকে সুপারিশ ও মনোনয়নের মাধ্যমে ভারতীয় আমলাদের নিয়োগ করা হলো। পরবর্তীকালে পদ্ধতি বাতিল করা হয়। ১ ভারতীয় সিভিল সার্ভিসে নিযুক্ত হওয়ার জন্য ১৮৩৩ খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করাকে বাধ্যতামূলক করা হয়। ১৮৫৩ খ্রিস্টাব্দে চার্টার আইন অনুসারে জন্মসূত্রে রানীর সাম্রাজ্যের ১৮ থেকে ২৩ বছর বয়সী সকল প্রজায় এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার অধিকার পায়। সেই অনুসারে ১৮৫৫ খ্রিস্টাব্দ থেকে লন্ডনে ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষায় ভারতীয়দের মধ্যে প্রথম পাশ করে আইসিএস হন সত্যেন্দ্রনাথ ঠাকুর। ৪ ১৮৫৭ খ্রিস্টাব্দে হেইলবেরি কলেজ বন্ধ করে দেওয়া হয় এবং সিভিল সার্ভিস কমিশন আমলাতন্ত্রের বিভিন্ন পদে ভারতীয়রা প্রবেশ খুব বেশি সুযোগ পায়নি। ১ কর্নওয়ালিস ভারতীয়দের দুর্নীতিপরায়ণ মনে করে সরকারের উচ্চ পদগুলোতে ভারতীয়দের নিয়োগ নিষিদ্ধ করেন। ২ প্রথম দিকে প্রশাসনের নিম্ন পদে কিছু ভারতীয় নিয়োগের সুযোগ পেল। ৫০০ পাউন্ড বা তার বেশি বেতনের উচ্চ পদগুলোতে ভারতীয়দের নিয়োগ সুযোগ ছিল না। ৩ অবশ্য ১৮৫৭ খ্রিস্টাব্দে অবাধ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আমলাদের নিয়োগ শুরু হলে উচ্চ পদগুলোতে কিছু কিছু ভারতীয়দের প্রবেশের সুযোগ পায়, কিন্তু তা সত্ত্বেও সেই সব পদে ভারতীয়দের নিয়োগে বাধা অব্যাহত ছিল। ভারতীয় সিভিল সার্ভিসে নিযুক্ত পদাধিকারীদের মধ্যে ১৯১৪ থেকে ১৯২২ খ্রিস্টাব্দে যথাক্রমে ৫% ও ১৬% ছিলেন ভারতীয়। ৫ সিভিল সার্ভিস আন্দোলন
ভারতীয়দের জাতীয়তাবাদী নেতারা 19 শতক দ্বিতীয়ার্ধে সিভিল সার্ভিস পরীক্ষায় কয়েকটি বিষয়ের বিরোধিতা করে আন্দোলন শুরু করে। 1. লর্ড লিটন সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স 21 থেকে কমিয়ে 19 বছর করলে দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়। 2. পরীক্ষার্থীদের বয়সী ঊর্ধ্বসীমা 22 বছর করার দাবি জানানো হয়। 3. ইংল্যান্ডের মতো ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা গ্রহণের দাবি জানানো হয়। লর্ড রিপন 1880 থেকে 84 খ্রিস্টাব্দে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা গ্রহণের পক্ষপাতী হলেও উচ্চপদস্থ বহু ইংরেজ কর্মচারীর বিরোধিতায় তা কার্যকর হতে পারেনি। অবশেষে 1892 খ্রিস্টাব্দে সিভিল সার্ভিস ব্যবস্থায় সংস্কার করা হয়। উপসংহার: ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে ভারতীয় সিভিল সার্ভিস বা আমলাতন্ত্র সমগ্র বিশ্বটি সুদক্ষ ক্ষমতাসম্পন্ন শ্রেণী হিসেবে আত্মপ্রকাশ করে। ভারতীয় আমলারা সততা, দক্ষতা, স্বাধীনচিত্ততা, কঠোর পরিশ্রম প্রভৃতির ক্ষেত্রে এটি ঐতিহ্য ও নজির সৃষ্টি করে। ভারতীয় আমলাতন্ত্রকে ব্রিটিশ শাসনে ইস্পাত কাঠামো বলা হতো। অবশ্যই আমলাতন্ত্রের একমাত্র লক্ষ্য ছিল ব্রিটিশ সরকারের স্বার্থ রক্ষা করা, ফলে ভারতীয়দের কোনো উপকার হয়নি। তাই ভারতীয়দের আমলারা ক্রমবর্ধমান জাতীয়তাবাদীদের আক্রমণের অন্যতম লক্ষ্য ছিল। প্রশ্ন 16, ব্রিটিশ শাসনকালে ভারতের পুলিশি ব্যবস্থার বিকাশ সম্পর্কে আলোচনা করো। ভারতের পুলিশি ব্যবস্থার বিকাশ: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 খ্রিস্টাব্দে যখন বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি বা রাজস্ব আদায় অধিকার লাভ করে, তখন মোগল পুলিশ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। 1765 খ্রিস্টাব্দে পরবর্তীকালে বাংলার ভয়াবহ দুর্যোগ, 76-এর মন্বন্তর, আইন শৃঙ্খলা অবনতির পরিস্থিতিতে ব্রিটিশ কোম্পানি এই দেশে নতুন এক সুসংবদ্ধ পুলিশি ব্যবস্থা গড়ে তোলে। ভারতে ইংরেজ শাসনের স্থায়িত্বের ক্ষেত্রে পুলিশ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রিটিশ শাসনকালে ভারতের পুলিশি ব্যবস্থার বিকাশ ও অগ্রগতি সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 1. হেস্টিংসের উদ্যোগ: বড়লাট লর্ড ওয়ারেন হেস্টিংস ভারতে নিয়মিত পুলিশ বাহিনী গড়ে তোলেন। 1. তিনি বাংলাকে 10টি, বিহারকে 8টি ফৌজদারি জেলায় বিভক্ত করেন। 2. প্রতিটি জেলায় একটি ফৌজদারি থানা প্রতিষ্ঠিত হয়। এই থানাগুলোতে একজন করে দেশীয় ফৌজদার নিযুক্ত হয়। প্রতিটি জেলায় একটি করে ফৌজদারি থানা প্রতিষ্ঠিত হয়। এই থানাগুলোতে একজন করে দেশীয় ফৌজদার নিযুক্ত হন। তিনি জেলার প্রধান পুলিশ কর্মচারী ছিলেন। 3. ফৌজদারকে সাহায্য করার জন্য 34 জন কর্মচারী ছিল, যার মধ্যে 20 জন ছিল সিপাই। 4. প্রতিটি থানার সঙ্গে একটি করে জেলখানা স্থাপিত হয়। 5. 1781 খ্রিস্টাব্দে ফৌজদারের পদ বিলুপ্ত করা। কোম্পানির দেওয়ানি আদালতের বিচারকরা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়ে পুলিশ বিভাগে দায়িত্ব গ্রহণ করে। 6. শহরে শান্তিরক্ষার দায়িত্ব দেওয়া হয় কোতোয়ালের হাতে। 2. কর্নওয়ালিসের উদ্যোগ: 3. ফৌজদারকে সাহায্য করার জন্য 34 জন কর্মচারী ছিল, যার মধ্যে 20 জন ছিল সিপাই। 4. প্রতিটি থানার সঙ্গে একটি করে জেলখানা স্থাপিত হয়। 5. 1781 খ্রিস্টাব্দে ফৌজদারের পদ বিলুপ্ত হয়। 5. 1781 খ্রিস্টাব্দে ফৌজদারি পদ বিলুপ্ত করা হয়। কোম্পানির দেওয়ানি আদালতের বিচারকরা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়ে পুলিশ বিভাগে দায়িত্ব গ্রহণ করেন। 6. শহরে শান্তিরক্ষার দায়িত্ব দেওয়া হয় কোতোয়ালের হাতে। 2. কর্নওয়ালিসের উদ্যোগ: ভারতীয় শাসন ব্যবস্থা আধুনিক ধাঁচে পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। 1. তিনি 1793 খ্রিস্টাব্দে জমিদারদের হাত থেকে আরক্ষা বিষয়ক দায়িত্ব সম্পূর্ণ কেড়ে নেন এবং জেলাগুলোকে বিভিন্ন থানায় বিভক্ত করেন। 2. থানার দায়িত্বভার দেওয়া হয় যে দারোগার হাতে, তার অধীনে 20 থেকে 30 জন কনস্টেবল থাকে। পৃষ্ঠা 103, ম্যাজিস্ট্রেট ও দারোগাকে নিয়োগ ও তার কাজের তদারকি করতেন। 4. প্রতিটি গ্রামে একজন করে চৌকিদার থাকতেন। 2. গ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে দারোগাকে অবহিত করতেন। 5. আইন শৃঙ্খলা রক্ষার জন্য কলকাতা শহরে একজন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং অন্যান্য শহরে কোতোয়াল নিযুক্ত করা হয়। 6. দারোগা ব্যবস্থা 1804 খ্রিস্টাব্দে ভারতের অন্যান্য অঞ্চলে চালু হয়। 3. পরবর্তী সংস্কার: পুলিশি ব্যবস্থার কিছু ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে 1812 খ্রিস্টাব্দে দারোগা ব্যবস্থা বাতিল করা এবং পুলিশি ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয় জেলার রাজস্ব বিভাগের প্রধান কালেক্টরদের হাতে। ফলে কালেক্টরদের অধীনস্থ রাজস্ব বিভাগের অধস্তন কর্মচারীরা গ্রামে গঞ্জে পুলিশি ব্যবস্থা দেখাশোনা করতে থাকে। তাদের উদ্যোগে পুলিশি জুলুমবাজি ব্যাপক বৃদ্ধি পায়। 4. অন্যান্য অঞ্চলে পুলিশি ব্যবস্থা: 1. 1843 খ্রিস্টাব্দের পর স্যার নেপিয়ার সিন্ধু অঞ্চলে রাজকীয় আইরিশ পুলিশ বাহিনী আদলে একটি পৃথক পুলিশি দফতর খোলেন। সমগ্র সিন্ধু অঞ্চলকে একজন ইন্সপেক্টর জেনারেলের তত্ত্বাবধানে আনা হয়। 2. তার অধীনে প্রতিটি জেলায় একজন করে ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডিএসপি নিয়োগ করা হয়। 3. সিন্ধু অঞ্চলে পুলিশি ব্যবস্থা 1849 খ্রিস্টাব্দে পাঞ্জাবে, 1853 খ্রিস্টাব্দে বোম্বাইতে এবং 1859 খ্রিস্টাব্দে মাদ্রাজে চালু হয়। 5. মহাবিদ্রোহের পরবর্তী পদক্ষেপ: 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে ভারতে ব্রিটিশ সমাজের ভিত কাঁপিয়ে দেয়। ফলে সরকার পুলিশি ব্যবস্থাকে সুদৃঢ় করার প্রয়োজন অনুভব করে। 1. 1860 খ্রিস্টাব্দে পুলিশ কমিশনার নিয়োগ করা হয়। 2. 1861 খ্রিস্টাব্দে পুলিশ আইন প্রণয়নের মাধ্যমে অসামরিক কর্তাদের নিয়ন্ত্রণে ভারতে পুলিশ বাহিনীকে প্রতিষ্ঠিত করা হয়। 3. বিভিন্ন স্তরে পুলিশদের
দায়িত্ববদ্ধতার অধীন আনা হয়। অধস্তন পুলিশ বাহিনী ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডিএসপির কাছে, ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অব ইন্সপেক্টর জেনারেল ও জেলা কালেক্টরের কাছে এবং জেলা কালেক্টররা প্রাদেশিক সরকারের কাছে দায়বদ্ধ থাকবে বলা হয়। 6. ভারতীয়দের প্রতি বঞ্চনা। পুলিশ বাহিনী উচ্চ পদগুলোতে ভারতীয়দের নিয়োগের সুযোগ ছিল না, তবে নিম্ন পদগুলোতে ভারতীয়রা নিযুক্ত হতো। 1902 খ্রিস্টাব্দ থেকে শিক্ষিত ভারতীয়রা পুলিশ বাহিনী উচ্চ পদে নিয়োগের সুযোগ পেলেও বাস্তবে দেখা যেত যে পদমর্যাদায় ইউরোপীয়রা যেখানে শুরু করতেন, ভারতীয়দের চাকরি জীবন শেষ হতো সেখানে। শেখর বন্দ্যোপাধ্যায় পলিসি থেকে পার্টিশন, পৃষ্ঠা 128। ডেভিড আর্নল্ড মনে করেন যে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ থেকে 1947 খ্রিস্টাব্দে ক্ষমতা হস্তান্তরের সময়কালে ভারতে একটি পুলিশ রাজ ক্রমে সুপ্রতিষ্ঠিত হয়। উপসংহার: ঐতিহাসিক বিপিনচন্দ্রের মতে ব্রিটিশ রাজ্যের তৃতীয় স্তম্ভ ছিল পুলিশ। 1. পুলিশ বাহিনী প্রশাসনের গুরুত্বপূর্ণ সহায়ক হয়ে উঠেছিল। 2. পুলিশ বাহিনী সেনাবাহিনীর সহায়ক হিসেবে কাজ করত। 3. দেশের বিভিন্ন অংশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা, খুন, রাহাজানি, ডাকাতি দমন করা প্রভৃতির দায়িত্ব পুলিশ বাহিনী পালন করত। 4. সরকার বিরোধী বিভিন্ন কৃষক বিদ্রোহ ও অন্যান্য আন্দোলনগুলি পুলিশ বাহিনী অতি সক্রিয়তার সঙ্গে দমন করে এদেশে ব্রিটিশ শাসনের স্থায়িত্ব সুনিশ্চিত করত। প্রশ্ন 17. ঔপনিবেশিক আমলে ভারতের সেনাবাহিনী প্রতিষ্ঠা ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। ঔপনিবেশিক ভারতে সেনাবাহিনীর বিকাশ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য করতে এসে পলাশীর যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে এবং বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে জয়লাভের মাধ্যমে বাংলার রাজশক্তি দখল করে। পরবর্তী 1 শতাব্দীর মধ্যে ভারতের সুবিস্তৃত অঞ্চলে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠা এবং প্রসার এবং নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ব্রিটিশ সেনাবাহিনী। ডেভিড ওমিসি লিখেছেন যে ভারতে ব্রিটিশ রাজ ছিল একটি সেনা সুরক্ষিত দুর্গের মতো। ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ সেনাবাহিনী প্রতিষ্ঠা ও বিকাশ সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 1. সেনাবাহিনী প্রতিষ্ঠা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার আগেই সেনাবাহিনী গঠনে তৎপর হয়। দক্ষিণ ভারতে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের প্রতিদ্বন্দ্বিতার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ ক্যাপ্টেন স্ট্রেঞ্জার লরেন্স 1748 খ্রিস্টাব্দে ভারতীয়দের নিয়ে একটি স্থায়ী সেনাবাহিনী প্রতিষ্ঠা করেন। তিনি ব্রিটেনে বাড়তি রাজকীয় নৌবাহিনী এদেশে নিয়ে আসেন। পলাশীর যুদ্ধ 1757 খ্রিস্টাব্দের পর ইংরেজ সেনাপতি ক্লাইভও ব্রিটেন থেকে নৌবাহিনী ভারতে এনে সেনাদলের শক্তি বৃদ্ধি করেন। 2. ইউরোপীয়দের প্রাধান্য। কর্নওয়ালিসের সময় থেকে ব্রিটিশ সেনাবাহিনী উচ্চপদে ভারতীয়দের নিয়োগ বন্ধ ছিল। সেনাবাহিনী উচ্চ পদগুলোতে সর্বদা ইউরোপীয় অফিসাররা নিযুক্ত হতেন। 1856 খ্রিস্টাব্দে সেনা বিভাগে মাসিক 300 টাকা বেশি বেতন পেত এমন ভারতীয় সেনার সংখ্যা ছিল মাত্র 3 জন। কোম্পানির ডিরেক্টররা পৃষ্ঠপোষকতার মাধ্যমে অধিকাংশ ইউরোপীয় অফিসারকে নিয়োগ করতেন। 3. নিয়োগে পছন্দ। ভারতে ব্রিটিশ কোম্পানির সাম্রাজ্যের আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেনাদলের সৈন্যসংখ্যা বাড়তে থাকে, ফলে সেনাবাহিনী বিভিন্ন স্তরে ভারতীয়রা নিযুক্ত হওয়ার সুযোগ পায়। সেনাবাহিনী নিয়োগে উচ্চবর্ণীয়রা বিশেষ প্রাধান্য পেত। পৃষ্ঠা 101। অযোধ্যার উচ্চবর্ণের ব্রাহ্মণ ও ধনী রাজপুত কৃষক, বিহারে ভূমিহার ব্রাহ্মণ এবং রাজপুতদের অধিক সংখ্যায় নিয়োগ করা হতো। পরবর্তীকালে বাংলার পশ্চিম ও দক্ষিণ দিকে কোম্পানির আধিপত্যের প্রসার ঘটলেও কিছু পাহাড়ি উপজাতি মানুষকে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। 1815 খ্রিস্টাব্দের পর থেকে বাহিনীতে নেপালের গোর্খাদের নিয়োগ শুরু হয়। এরা শীঘ্রই সেনাবাহিনীতে সবচেয়ে নির্ভরযোগ্য হয়ে ওঠে। 4. সেনাবাহিনীর আয়তন বৃদ্ধি। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্য প্রসারের সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর আয়তন বাড়তে থাকে। 1794 খ্রিস্টাব্দে ভারতের কোম্পানির সিপাহীদের সংখ্যা ছিল 82,000। এই সংখ্যা বেড়ে 1824 খ্রিস্টাব্দে 1,54,000 এবং 1885 খ্রিস্টাব্দে 2,14,000। 1970 শুরুতে আইন করে ভারতে 20,000 রাজকীয় সেনা মোতায়েন করা হয়। সৈন্য সংখ্যা বৃদ্ধির ফলে আদায় করা রাজস্বের অন্তত 40% সেনাবাহিনীর পেছনে ব্যয় হতো। 5. জাতপাতের বিষয়। সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে ভারতীয় জাতপাতের নিয়মকানুনগুলোকে গুরুত্ব দেওয়া হতো। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে অংশগ্রহণকারী সিপাহী জাতিগুলোকে সেনাবাহিনী থেকে সরিয়ে দেওয়া হয়। ইংরেজদের অনুগত উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে পাঠান, পাঞ্জাবের জাট, উত্তর ভারতের রাজপুত, নেপালের গোর্খা প্রভৃতি জাতিগুলোকে যুদ্ধোপযোগী জাতি হিসেবে চিহ্নিত করে সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। পিল কমিশন 1858 খ্রিস্টাব্দের সুপারিশ অনুসারে বিভিন্ন জাতির মানুষের সমন্বয়ে ভারতীয় সেনাবাহিনী গঠন করা হয়। 6. বেতন ও ভাতা।
কোম্পানির সেনাবাহিনীতে নিযুক্ত ভারতীয় সেনারা নিয়মিত বেতন, অবসরকালীন ভাতা, অন্যান্য ভাতা, পুনর্বাসন ও অন্যান্য কিছু সুবিধা পেত। এজন্য ব্রিটিশদের সহায়তা নিজেদের জীবিকা নির্বাহের সুযোগ পেয়ে তারা ব্রিটিশ সাম্রাজ্য রক্ষার গুরুদায়িত্ব আন্তরিকভাবে পালন করত। তবে 1820-র দশকে সেনাদের বিভিন্ন আর্থিক ও সামাজিক সুবিধা কমানো হলে তারা বিদ্রোহের পথে পা বাড়ায়। উপসংহার: ঐতিহাসিক ডক্টর বিপানচন্দ্র তার গ্রন্থে ব্রিটিশ সেনাবাহিনীকে ভারতে ব্রিটিশ রাজত্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে উল্লেখ করেছেন। পার্সিভাল স্পিয়ার লিখেছেন, সিভিল সার্ভিস গভর্নরের দক্ষিণ হস্ত হলে সেনাবাহিনী ছিল তার বাম হস্ত। এক সেনাবাহিনীর শক্তির দ্বারা ভারতীয় কোম্পানির একচ্ছত্র রাজনৈতিক একাধিপত্য প্রতিষ্ঠা করা সম্ভব। দুই সেনাবাহিনী ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের ধারাবাহিক সম্প্রসারণে সহায়তা করে। ফলে সেনাবাহিনীর সহায়তায় 1757 থেকে 1857 খ্রিস্টাব্দ অর্থাৎ মাত্র 100 বছরের মধ্যে ইংরেজ কোম্পানি ভারত জয় সম্পন্ন করে। ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যের সম্ভাব্য বিপদ বা সমস্যা থেকে কোম্পানি সাম্রাজ্যকে রক্ষা করত সেনাবাহিনী। সে সেনারা সরকার বিরোধী, কৃষক বিদ্রোহ, জাতীয়তাবাদী আন্দোলন, শ্রমিক ধর্মঘট প্রভৃতি নির্মমভাবে দমন করত। 5 বৈদেশিক আক্রমণ প্রতিরোধে সেনাবাহিনী বিশেষ গুরুত্ব ছিল। প্রশ্ন 18, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাংলার দেওয়ানি লাভ করে? দেওয়ানি লাভের গুরুত্ব বা ফলাফলগুলো আলোচনা করো। কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন্যান্য ইউরোপীয় কোম্পানিদের মতোই ভারতে এসেছিল বাণিজ্য খুঁজতে, কিন্তু পরপর পলাশী ও বক্সারের যুদ্ধে জয়লাভের পর কোম্পানি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশে সচেষ্ট হয়। এই লক্ষ্যে কোম্পানি আইনানুগ স্বীকৃতি লাভের জন্য দেওয়ানি লাভের উদ্যোগ নেয়। 1 নিজামউদ্দৌলার সঙ্গে চুক্তি: মীর জাফরের মৃত্যুর পর তার পুত্র বাংলার নবাব নিজামউদ্দৌলার সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তি 1765 20 ফেব্রুয়ারি দ্বারা কোম্পানি সামরিক ও প্রশাসনিক ক্ষমতা হস্তগত করে। 2 অযোধ্যা নবাবের সঙ্গে সন্ধি: অযোধ্যার শাসক সুজাউদ্দৌলার সঙ্গে কোম্পানি এলাহাবাদের প্রথম সন্ধি স্বাক্ষরের মাধ্যমে নিজের আধিপত্য আরও বৃদ্ধি করে। সন্ধিতে স্থির হয় যে সুজাউদ্দৌলা যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ কোম্পানিকে 50 লক্ষ টাকা এবং কারা ও এলাহাবাদ প্রদেশ দুটি প্রদান করবে। বিনিময়ে তাকে তার রাজ্য ফিরিয়ে দেওয়া হবে। 2 অযোধ্যা কোনো শত্রু রাজ্য দ্বারা আক্রান্ত হলে কোম্পানি তাকে রক্ষা করবে। 3 শাহ আলমের সঙ্গে সন্ধি: বক্সারের যুদ্ধের পর দিল্লির মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে কোম্পানি এলাহাবাদের সন্ধি স্বাক্ষর করেন 1765 খ্রিস্টাব্দে। এই সন্ধি অনুযায়ী কোম্পানি কারা ও এলাহাবাদ প্রদেশ দুটি এবং বার্ষিক 26 লক্ষ টাকা কর সম্রাটকে প্রদানের বিনিময়ে শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার লাভ করে। 4 নিজামউদ্দৌলার সঙ্গে চূড়ান্ত চুক্তি: কোম্পানির পক্ষে রবার্ট ক্লাইভ বাংলার নবাব নিজামউদ্দৌলার সঙ্গে পুনরায় এক নতুন চুক্তিতে 1765 30 সেপ্টেম্বর আবদ্ধ হন। এই চুক্তিতে ঠিক হয় যে এখন থেকে বাংলার শাসন কাজ নিজামাত পরিচালনার জন্য বাংলার দেওয়ান ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবকে বার্ষিক 53 লক্ষ টাকা দেবে। এরপর থেকে নবাব কোম্পানির উপর অনেকাংশে নির্ভরশীল হয়ে পড়ায় কোম্পানির নিরঙ্কুশ আধিপত্য। এই সন্ধি অনুযায়ী কোম্পানি কারা ও এলাহাবাদ প্রদেশ দুটি বার্ষিক 26 লক্ষ টাকা কর সম্রাটকে প্রদানের বিনিময়ে শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। 4 নিজামউদ্দৌলার সঙ্গে চূড়ান্ত চুক্তি: কোম্পানির পক্ষে নতুন চুক্তিতে 1765 30 সেপ্টেম্বর আবদ্ধ হন। এই চুক্তিতে ঠিক হয় যে এখন থেকে বাংলার শাসন কাজ পরিচালনার জন্য বাংলার দেওয়ান ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবকে বার্ষিক 53 লক্ষ টাকা দেবে। এরপর থেকে নবাব কোম্পানির উপর অনেকাংশ নির্ভরশীল হয়ে পড়ায় কোম্পানির নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। দেওয়ানি লাভের গুরুত্ব বা ফলাফল: রাজনৈতিক গুরুত্ব: এক কোম্পানির আইনগত স্বীকৃতি লাভ: দেওয়ানি লাভ দ্বারা কোম্পানির ক্ষমতা আইনগত স্বীকৃতি পায়। বাংলার রাজস্ব ব্যবস্থার উপর কোম্পানির সর্বময় কর্তৃত্ব স্থাপিত হয়। কোম্পানি রাজ্য শাসনে বৈধ অংশীদারে পরিণত হয়। বস্তুত বক্সারের যুদ্ধে অর্জিত ক্ষমতা দেওয়ানি লাভের সঙ্গে সঙ্গে আইনগত বৈধ পায়। পৃষ্ঠা সংখ্যা 102 2 উপসাম্রাজ্যবাদের সূচনা: কোম্পানি বাংলা অর্থ, অস্ত্র অর্থাৎ সেনাবাহিনী কর্তৃত্ব নিজেদের হাতে রেখে নিজামত দেশ শাসনের দায়িত্ব নবাবের হাতে তুলে দেয়। ফলে কোম্পানি পায় দায়িত্বহীন ক্ষমতা, নবাব পান ক্ষমতাহীন দায়িত্ব। ইতিমধ্যে পি.জে. মার্শাল এই ব্যবস্থাকে উপসাম্রাজ্যবাদ বলে অভিহিত করেছেন। তার মতে 1765 খ্রিস্টাব্দে কোম্পানি দেওয়ানি লাভকে বাংলার মোগল যুগ ও ব্রিটিশ যুগে বিভাজিকা বলা যায়। 3 দ্বৈত শাসনের সূচনা: দেওয়ানি লাভের পর কোম্পানি বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে। এই ব্যবস্থা অনুযায়ী নবাবকে দেওয়া হয় নিজামতের দায়িত্ব, আর কোম্পানির হাতে থেকে রাজস্ব আদায়ের দায়িত্ব। এই কোম্পানি সরাসরি রাজস্ব আদায় না করে রাজস্ব আদায়ের জন্য বাংলার রেজা খাঁ ও বিহারের সিতাব রায়কে নিযুক্ত করে। তারা আবার বিভিন্ন জেলায় রাজস্বের পরিমাণ ঠিক করে চুক্তি অনুযায়ী কিছু লোককে রাজস্ব আদায়ের দায়িত্ব দেয়। এইভাবে অমিলদারি ব্যবস্থার উদ্ভব হয়। আমিলরা আবার জেলাগুলোতে যে জমিদার সর্বোচ্চ রাজস্ব দিতে স্বীকৃত হতো তাদের রাজস্ব আদায়ের দায়িত্ব দেয়। ফলে জমিদাররা ইজারাদারে পরিণত হয়। তারা যথেচ্ছভাবে অত্যাচার চালিয়ে রাজস্ব আদায় করতে থাকে। অন্যদিকে নবাবের কোনো ক্ষমতা না থাকা আইন শৃঙ্খলা ভেঙে পড়ে।
ফলে বাংলার জনজীবনে দেখা দেয় অরাজকতা, আর এর পরিণতি হিসেবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয়। গ্রাম্য জীবন ও তার কৃষি অর্থনীতি ভেঙে পড়ে। অর্থনৈতিক গুরুত্ব এক, দেশীয় আর্থিক সম্পদে অবক্ষয়। রাজস্বের দায়িত্ব কোম্পানির হস্তগত হওয়ার ফলে বাংলার নবাব কার্যত ব্রিটিশের উপর নির্ভরশীল হয়ে পড়েন। ফলে নবাবের অর্থনৈতিক স্বাধীনতাও লোপ পায়। দেওয়ানি লাভের আগে ইংরেজরা ইংল্যান্ড থেকে সোনা ও রূপোর মুদ্রা আমদানি করে এদেশে পণ্য ক্রয় করত, কিন্তু রাজস্বের মাধ্যমে অর্থ লাভের পর থেকে তারা বুলিয়ান আমদানি বন্ধ করে দেবে। এদেশে অর্থে বাণিজ্যিক চালাতে থাকে, ফলে ভারতে ব্যাপক আর্থিক ক্ষতি হয়। 2. 76 মন্বন্তরে পটভূমি রচনা। দেওয়ানি লাভের পরে কোম্পানি ও তার কর্মচারীরা বাংলায় শুল্কহীন অবাধ বাণিজ্যের সুযোগ পায়। কোম্পানি বাংলায় রাজস্বের দাবি বহুগুণ বাড়িয়ে দেয়। কোম্পানি অর্থের লালসা উত্তরোত্তর বাড়তে থাকে। নায়েব দেওয়ান রেজা খাঁ কোম্পানিকে সতর্ক করে বলেন যে এই হারে কর আদায় করা হলে গ্রাম বাংলায় বিপর্যয় নেমে আসবে। কোম্পানি কর্তৃপক্ষ এই সাবধান বাণীতে কর্ণপাত না করলে 76 মন্বন্তরে পটভূমি রচিত হয়। 3. সম্পদের নির্গমন। কোম্পানির দেওয়ানি লাভের পর বাংলা থেকে ব্যাপকভাবে সম্পদের নির্গমন হতে থাকে। কোম্পানি ও তার কর্মচারীরা অবাধ শুল্কহীন বাণিজ্য দ্বারা বঙ্গলক্ষ্মীর ভাণ্ডার লুণ্ঠন করতে থাকে, আর এই লুণ্ঠিত অর্থ ইংল্যান্ডে চলে যায়। অনেক ইতিহাসবিদ মনে করেন যে বাংলা থেকে পাহাড় এই সম্পদের সাহায্যে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের মূলধন সরবরাহ হয়।